যে ফিলিস্তিনের গাজায় যেভাবে নিপীড়ন, নির্যাতন, হত্যাকাণ্ড চলছে তার বিরুদ্ধে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ মুখর হয়েছে। তার প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশেও রাজনৈতিক কর্মসূচি ছিল, নানা রকম সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলো তাদের যে যার ব্যানারে সেই কর্মসূচিগুলো পালন করেছে আমরা দেখেছি। কিন্তু একটি বিষয় আমাদের খুব বেশি বিস্ময়ভূত করেছে, আমাদের উদ্বেগ জাগিয়ে তুলেছে, যে সেখানে প্রতিবাদ করতে গিয়ে আমাদের দেশের অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। আপনার কেএফসি মতো ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাটার মতো প্রতিষ্ঠিত ঐতিহাসিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো হামলা চালানো হয়েছে। অনেক জায়গায় লুটপাট হয়েছে। আজকের পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় সে খবরগুলো এসেছে, অনেক খবর আসেনি। এক ধরনের মব ইনভলভমেন্ট আমরা দেখলাম সারা দেশ জুড়ে। ঠিক একই সময় কিন্তু বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটছিল, যে সেখানে আন্তর্জাতিক বিনিয়োগ একটা সাবমিট হচ্ছিল। সেটি আমাদের যে প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত উদ্যোগে, তার ভাবমূর্তিকে কাজে লাগিয়ে তিনি একটা সাবমিট করছিলেন, যেখানে যার লক্ষ্য আছে যে বাইরের বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করা। ঠিক সেই সময়ে এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর আক্রমণ করা হলো। এটিকে আপনি কিভাবে দেখছেন? এবং আমাদের একই সাথে আপনার কাছে জানতে চাইবো যে আসলে ফিলিস্তিনিদের যে নিপীড়নের মুখে আছে, তারা যে হত্যার শিকার হচ্ছে, তাদের প্রতি কর্মসূচি পালন করতে গিয়ে এই ধরনের কর্মসূচিকে সমর্থন করা যায় কিনা, এবং আসলে আমরা প্রকৃত অর্থে কোন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে পারি। আপনার একটু ইনটেক নিতে চাই শুরুতে। ধন্যবাদ আপনাকে, এবং পাশাপাশি ধন্যবাদ আমাদের আরেকজন সম্মানিত অতিথি মোহন ভাইকেও। আসল ব্যাপারটা হলো কি, আমরা তো আজকেও আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী প্রোগ্রাম ছিল, এই গাজায় ইসরায়েলের এই যে গণহত্যার প্রতিবাদে আমরা সমাবেশ করেছি, বিক্ষোভ মিছিল করেছি আজকেই, গতকালকেও ছিল। তো গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা সারা দেশে ঘটেছে, এইটার মূল কারণ আমি মনে করি 5ই আগস্টের পরে এদেশের তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠীর আবির্ভাব হয়েছে। তৌহিদি জনতা, তারা মনে করে যে শেখ হাসিনাকে তারা ক্ষমতাচ্যুত করেছে, তারা বিপ্লব করেছে বা শেখ হাসিনার পতন ঘটিয়েছে তারা। এবং এই তৌহিদি জনতার এই 5ই আগস্টের পর থেকেই ওই মনোভাবেই। আর আরেকটা বিষয় হলো কি, 5ই আগস্টের সময়ে আমাদের প্রশাসনিক, মূলত আইন শৃঙ্খলা কিন্তু নিয়ন্ত্রণ করে হলো পুলিশ, র্যাব, এরাই। কিন্তু পুলিশের অবকাঠামো টোটালি ভেঙে বলছে, ওদের মোরাল একেবারে ডাউন হয়ে যায়। আমরা এটা লক্ষ্য করেছি, এবং আপনারাও অবশ্য জানেন, এখন যদি কোনো পুলিশ একটা গাড়িকে সিগন্যাল দিতেছে, এরকম ঘটনা আমি 2 দিন আগেও দেখেছি, যে সেই গাড়ির প্যাসেঞ্জার যে সার্জেন্টকে মারতে যাচ্ছে। আসল ব্যাপারটা হলো কি, 5ই আগস্টের পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, অনেকগুলো থানা লুট হয়েছিল, এবং অনেক। সামাদ ভাই, আমি না, ঠিক আছে, আপনি যদি বলছেন যে 5ই আগস্টে সেই ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করেছি, কিন্তু এর মধ্যে 7-8 মাস হয়ে গেল। আমরা জানি যে বাংলাদেশের সেনাবাহিনী তারা কিন্তু গ্রেপ্তারি পরোয়ানার ক্ষমতা নিয়ে তারা কিন্তু মাঠে আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। পুলিশ হয়তো নাই, আমরা পুলিশকে নানাভাবে বিন্যাস করতেও দেখেছি, যে নানা রকম রিক্রুটমেন্ট হচ্ছে সেটা বলা হয়েছে। এবং আমরা সেনাবাহিনী প্রধানও কিন্তু বলেছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে, তিনি কিন্তু এক ধরনের সতর্কবার্তাও দিয়েছিলেন যারা এই কাজগুলো করছিল। তো তারপরেও গতকালে যে ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী খুব বেশি ভূমিকা রাখেনি। মানে এটি না রাখার পিছনে কারণটা কি? এটি কিন্তু মানে বলা হচ্ছে যে এই যে মব, যারা মাঠে যে যারা মববাজি করছে, তাদেরকে একভাবে উৎসাহিত করা হচ্ছে কোথা থেকে?
বা কোনো পয়েন্ট থেকে, রাজনৈতিক কোনো দর্শন থেকে কি তাদেরকে নার্সিং করা হচ্ছে? নাহলে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে? 5ই আগস্ট সেটা বোঝা গেছে যে তাৎক্ষণিকভাবে একটা ঘটনা ঘটেছে। আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই যে গণভবনের মতো আমরা দেখেছি গণভবনে ভাঙচুর লুটপাট সেখানে হয়েছে আন্দোলনের একটা অংশ হিসেবে, কিন্তু অনেকে মনে করেছিল সেটা জনগণের তাৎক্ষণিক এক ধরনের কি বলে ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু ওই যে লুটপাটের যে মনস্তত্ত্ব তৈরি হয়েছে জনতার মাঝে, সেটি কি আসলে আমরা আমাদের নিউরনের মধ্যে, আমাদের জিনের মধ্যে আমাদের ঢুকে গেল কিনা, বা সেটাকে আমরা খুব স্বাভাবিক ঘটনা বলে মনে করছি যে কারণে আমরা যখন তখন এই ধরনের লুটপাটে ব্যস্ত হয়ে যাচ্ছে একটা অংশ? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। তো কথা বলতে হবে সংক্ষেপে, তো আমি সংক্ষেপে বললেই বুঝবেন, আপনারা জ্ঞানী মানুষ। একই প্রশ্ন নিয়ে আমি আসবো মোহন না ভাইয়ের না, কাছে। আমি আচ্ছা সংক্ষেপে বলি, আমি তাইলে বুঝবে, এটা বেশি লাগবো না। দেখেন, আওয়ামী লীগের আমলে কোনো যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, হোন্ডা লীগ, যত লীগ ছিল নামের শেষে লীগ, তারা কি এইচবিডি, বিসিআইডি, এনএসআই, র্যাব, পুলিশ কাউকে দেখে ভয় করত? ভয় করতো না। কিন্তু শেখ হাসিনা কিন্তু বলতো, বা স্বরাষ্ট্রমন্ত্রী বলতো যে কাউকে ছাড় দেওয়া হবে না। এখন যারা এই মব কার্যক্রমে জড়িত, বর্তমান সরকারের আশীর্বাদ আছে এদের উপরে, এটা আপনি 100% নিশ্চিত থাকেন। এখন যে সেনাবাহিনী যে এখন আছে, ফিল্ডে আছে, এই সেনাবাহিনীকে যেভাবে সরকার বলে দিয়েছেন সেভাবেই তারা করতেছে কাজ। কোন সেনাবাহিনীকে দেখা এই যারা মব করতেছে দেখছেন কাউকে ভয় পেতে দেখছেন? কেন ভয় পায় নাই? ওই যে বললাম, এরা হলো ঘরের ছেলে। যেটা বাস্তব কথা, যে এখন যারা মব করতেছে, এই যে লুটপাট গুলো করতেছে, এদের মাথার উপরে হাত আছে, এই সরকারের হাত আছে। হাতটা হলো কিভাবে? এই সরকার ওভারঅল মনে করে যে এই তারা এখন নাম ধারণ করেছে তৌহিদি জনতা। তো এই ছাত্র বা এই তৌহিদি জনতার কল্যাণই তো তারা ওই চেয়ারে বসছে। এটা বুঝতে তো আমার আপনার কারো অসুবিধা হওয়ার কোনো কথা নাই। আমার আপনার কারো অসুবিধা হওয়ার কোনো কথা নাই। যারা তৌহিদি জনতা এখন, তারা সেনাবাহিনীকে পরোয়া করে না। কালকে আপনি দেখছেন যে সিলেটে একটা বাটার দোকানে লুট হইতেছে, সেখানে সেনাবাহিনী গেল। বাবা যেমন ছেলেকে আদর করে, থাপ্পড় মারে কোনো অপরাধ করলে, ওই ভিডিওটা ভালো করে দেখেন, সেনাবাহিনীর আচরণটা কিন্তু ছিল সেই রকম। কিন্তু সেখানে তো কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ছিল, কিন্তু দেখেছেন যে দুই একজনের হালকা পাতলা লাথি, দুই একজনের একটু থাপ্পড়, আবার দুই একজনের ধরার পরে বলছে যা চলে যা। মানে এটিকে আপনি একটা নমনীয় ভাব বলছেন বা আশীর্বাদ বলছেন, কিন্তু আসলে এটি না 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 না, আশীর্বাদ না, সরকার থেকে নির্দেশনাই দেওয়া আছে এরকম ভাবে যে কোন তৌহিদি জনতা। তার প্রতিক্রিয়াটা কি হবে সেটি আমরা একটু জানতে চাই, তার আসলে ফলাফল কি দাঁড়াবে সামনের দিনগুলোতে। আপনি থাকুন সাউন্ড ভাই, আমরা আলোচনা আরো কতগুলো প্রসঙ্গ নিয়ে আসবো আপনার কাছে।